মিস মেহের আফরোজ, আপনি মা হতে চলেছেন। কথাটা বিষের মতো ঠেকলো আমার কাছে। ডক্টর নীলাও আর চোখে আমার দিকে তাকাচ্ছে। তাকাবেও না কেন? একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট, কথাটা বলাও তো কেমন একটা শোনায়। আমি ডক্টর থেকে রিপোর্টটা নিয়ে বের হলাম হসপিটাল থেকে। তখনই কল এলো মায়ের। আমি রিসিভ করতেই মা বলল, ডক্টর তোকে ডেকেছে মেহের। আমি আশা করব তুই আজ অন্তত একটু তাড়াতাড়ি ফিরবি। আমি আসছি মা বলেই ফোন কাটলাম আমি। মাথা ঘুরছে। কাল রাত থেকে কিছুই খাওয়া হয়নি। এর উপর মাহিন আমার ফোনটাও তুলছে না। বাধ্য হয়ে মাহিনের ছোট ভাই নাইমকে কল করলাম আমি। কয়েক সেকেন্ডের মধ্যেই কল রিসিভ হলো। হ্যালো মেহের, বলো। মাহিন কোথায়? নাইম একটু চুপ করে রইল। আমিও অস্থির হয়ে উঠলাম। আরেকবার জিজ্ঞেস করতে উদ্যত হতেই নাইম বলল, মাহিন ভাইয়া ভাবির বাসায় গিয়েছে। কথাটা শুনে ফোন রেখে দিলাম আমি। হঠাৎ করে ভীষণ অসহায় মনে হতে লাগলো নিজেকে। কার সন্তানের মা হতে চলেছি আমি? যে লোকটা একটুও ভাবে না আমার কথা, ভাববেই বা কী করে? আমি তার কে হই? কেউ না, একটা বাহিরের মেয়ে আমি। কথাগুলো ভাবতেই বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। মাথাও ঘুরছে ভীষণ। হঠাৎ করেই দু চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো আমার। এরপর আর কিছু মনে নেই। প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরল আমার। আশেপাশে তাতেই দেখলাম ডক্টর নীলাকে। আমার জ্ঞান ফিরেছে দেখে তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন, আপনি ভীষণ দুর্বল মেহের। আপনার শরীরে হিমোগ্লোবিনও কম। এমন চললে প্রেগন্যান্সিতে অনেক সমস্যা হবে। আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড কথাটা আমার কানে লাগলো। আমার কান্না আসতে লাগলো। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আমার হাজবেন্ড নেই। এবার ডক্টর নীলা চমকালেন। বললেন, তবে বেবিটা কি আপনার বয়ফ্রেন্ডের? না, এই বেবির বাবা মাহিন মির্জা। হোয়াট? বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর মাহিন মির্জার। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। ডক্টর নীলা একদম চুপ করে গেলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, ডক্টর, মাহিন মির্জা ওয়াইফ রয়েছেন কথা আপনি জানেন? জি ডক্টর। কি বলছেন কি আপনি? মিস মেহের, আমি জানি না আপনাদের মধ্যে ঠিক কী সম্পর্ক, কিন্তু ডক্টর মাহিন মির্জার ওয়াইফ নিধি কিন্তু একজন বিখ্যাত মডেল। তিনি যদি এসব জানেন তাহলে কী হবে ভাবতে পারছেন? আমি হাসলাম ডক্টর নীলার কথা শুনে। এক দীর্ঘ শ্বাস নিয়ে বললাম, আমাকে যেতে হবে ডক্টর। ডক্টর নীলা আর কোনো প্রশ্ন করলেন না আমায়। আমি বেরিয়ে এলাম হসপিটাল থেকে। গা গুলিয়ে উঠছে। কিছু খাওয়ার দরকার। কথাটা ভেবেই পাশের এক দোকানে গেলাম। তখনই মাহিনের গাড়ি এসে দাঁড়ালো আমার সামনে। গাড়ির গ্লাস একটু নামিয়ে বলল, উঠে এসো। আমি গিয়ে বসলাম গাড়িতে। মাহিন গাড়ি স্টার্ট দিল। এক পলক আমার দিকে তাকালো না পর্যন্ত। আমার ভীষণ খারাপ লাগছে। দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। আমি কোনো রকম মাহিনকে বললাম, আমার খুব খারাপ লাগছে, গ্লাসটা নামান একটু। পারবো না বলেই মাহিন মিউজিক অন করলো। আমার তখন অবস্থা খারাপ, শ্বাসকষ্ট হচ্ছিল। তবুও মাহিন গ্লাস নামালো না আর না আমার দিকে খেয়াল করলো। এভাবেই পুরো রাস্তা এলাম মাহিনের নিজস্ব অ্যাপার্টমেন্টে। গাড়ি থামতেই আমি দ্রুত গাড়ি থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। সেদিকেও মাহিনের কোনো পাত্তা নেই। ও লিফটের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে অনবরত। আমি বুঝি না একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে। আমার যেতে দেরি হওয়ার মাহিন এসে আমার বাহু চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, আমাকে তোমার কি মনে হয় মেহের? আমি কখন থেকে ডাকছি শুনতে পারছো না? আমার অবাধ্য হওয়া শিখেছো দেখছি। আমি হাসলাম। মাহিন তাতে পাত্তা দিল না। আমাকে টেনে নিয়ে গেল ও। ফ্ল্যাটে ঢুকতেই আমার কান্না পেল। এই ফ্ল্যাটটা আমি সাজিয়েছিলাম, অথচ কয়েকদিন আগে নিধি আসে সব কিছু বদলে ফেলেছে। এমনি কি দেওয়ালের রং পর্যন্ত।
আমি এক দীর্ঘশ্বাস নিয়ে রুমে যেতেই মাহিন নিজের শার্ট খুলে আমার উপর ছুঁড়ে দিল। শাওয়ার নিতে যাওয়ার আগে বলল, নিধি একটা শ্যুটের জন্য ইন্ডিয়া গিয়েছে 2 মাসের জন্য। এই 2 মাস তুমি এখানেই থাকবে। আমি কিছু বললাম না, ইচ্ছে করছে না কিছু বলতে। ব্যাগ থেকে ইনহেলার বের করলাম, তখনই চোখ পড়ল রিপোর্টটাতে। আমি জানি এই প্রেগনেন্সির জার্নিটা আমার জন্য অনেক কঠিন হতে চলেছে, তবু আমি এই প্রাপ্তিটা চাই। জীবনে সব স্বপ্ন ভেঙে গেছে আমার, তবে একটা মেয়ের বড় স্বপ্ন মা হওয়া। আমি এই প্রাপ্তিটা পেতে চাই। আমিও চাই আমার কোলে ছোট্ট ছোট হাত পা নাড়ুক এক ছোট্ট শরীর, যার একমাত্র ভরসা হবে আমি। আমাকে না দেখলে সে কেঁদে উঠবে, কিন্তু আদৌ আমার এই স্বপ্ন পূরণ হবে? কথাটা ভাবতেই আমার মাথা চক্কর দিল। তখনই আমার ব্যাগ থেকে রিপোর্টটা বের করে নিল মাহিন। আমার দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের রিপোর্ট? আমি উত্তর করলাম না। মাহিন রিপোর্টটা ভালোভাবে দেখলো। এই প্রথম আমি দেখলাম মাহিন আমার দিকে অন্যরকমভাবে তাকালো। ওর চোখে মুখে এক খুশির ঝলক। মাহিন আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি? আমি মাথা নাড়ালাম। আমি ভেবেছিলাম এবার হয়তো একটু ভালো ব্যবহার পাবো, এবার হয়তো মাহিন আমার কথা শুনবে, আমার একাত্তী জীবনের ক্ষণিকের সুখ পাখি হবে। কিন্তু আমার সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণ করে মাহিন কল করলো নিধিকে, জানালো তারা নাকি বাবা মা হতে চলেছে। আমার মনে হতে লাগলো, আমি কেন বেঁচে আছি? কেন আমার জীবনটা এতটা অন্যরকম? কেন কোনো খুশি আমার কাছে আসে না? কেন সব কিছুর ভাগ আমার অন্য কাউকে দিতে হয়? কেন? আর ভাবতে পারছি না। ফ্রেশ হওয়া দরকার। আমি ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার নিয়ে বের হতেই দেখলাম নিধির সাথে ভিডিও কলে কথা বলছে মাহিন। আমাকে দেখে মাহিন ক্যামেরা আমার দিকে ঘোরালো। নিধি হাসি মুখে বলল, অভিনন্দন মেহের, ফাইনালি আমি মা হচ্ছি। আমার ভীষণ আনন্দ লাগছে। আমি মাহিনকে বলেছি তোমাকে কিছু গিফট কিনে দিতে, আর আমিও ইন্ডিয়া থেকে আসার সময় তোমার জন্য গিফট আনবো। আমি মলিন হাসলাম উত্তরে। নিধি আরও অনেক কথা বলল যা আমার কান অবধি পৌঁছালো না। এরই মাঝে মায়ের ফোন এলো। মাহিন ব্যস্ত নিধির সাথে কথা বলায়। আমি ভাবলাম গিয়ে মায়ের সাথে দেখা করে আসি। তখন যেতে বলেছিল, মাহিনের জন্য যেতে পারিনি। এখন চট করে দেখা করে আসি। আমি দ্রুত তৈরি হয়ে বের হলাম মায়ের সাথে দেখা করার জন্য হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছেই ডক্টরের সাথে কথা বললাম। এরপর গেলাম মায়ের কেবিনে। মা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। আমি জানি আমার মা অভিমানী, কিন্তু তা ক্ষণিকের জন্য। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, সরি মা। মা চুপ করে আছে। আমি এবার মাকে জড়িয়ে ধরলাম। মা রাগ ভেঙে গেল। আমাকে জিজ্ঞেস করলো, কখন আসতে বলেছিলাম তোকে? সরি মা। থাক আর সরি বলিস না। মাহিন এসেছিল জানিস? ইস কি ভালো ছেলেটা, কতটা মার্জিত, ভদ্র, একদম আমার মনের মতো। যদি ও বিবাহিত না হতো তাহলে আমি তোর বিষয়ের ওর সাথে কথা বলতাম। ছেলেটা কতটা করছে ভাব আমাদের জন্য। আমার পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছে, তোকেও একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, আবার থাকার জায়গাও দিয়েছে। মাশাআল্লাহ। মাহিনের নামে মায়ের প্রশংসা শুনে আমার হাসি পেল। যাকে নিয়ে মায়ের এত গর্ব, সে যে আসলে কতটা নিজ মনের মানুষ তা জানলে মা কী করতো কে জানে। আমি মায়ের সাথে মাহিনের ব্যাপারে কথা বাড়ালাম না। মায়ের ওষুধগুলো দেখতে লাগলাম। আমার ফোনটা ছিল মায়ের পাশেই। আমি ওষুধ নিয়ে নার্সের সাথে কথা বলছি। ঠিক এমন সময় মাহিনের ফোন আসে। মা ফোনটা রিসিভ করে আর অবাক নয়নে আমার দিকে তাকায়। মাহিনের ফোনটা মা রিসিভ করে আমাকে বলল, মেহের, মাহিন তোকে ফোন করেছে কেন? আমি চমকালাম।
দ্রুত এসে মায়ের হাত থেকে ফোনটা নিয়ে বললাম, মাইন তোমার অপারেশন এর ব্যাপারে কথা বলতে চেয়েছিল। আমি কথা বলে আসছি বলেই আমি বেড কেবিনে বাইরে এলাম। ফোন কানে ধরতেই মাহিন বাজ খায় কণ্ঠে বলে উঠল, আমাকে না বলে তুমি বাইরে গিয়েছো কেন মেহের? মার সাথে দেখা করতে এসেছি, সেটা আমাকে বলে যাওয়া যেত না? আমি পুরো বাসা তোমাকে খুঁজেছি, এমনকি এ মুহূর্তেও আমি গাড়ি নিয়ে বাসায় তোমাকে খুঁজে চলেছি। তুমি হসপিটালের বাইরে এসে দাঁড়াও, আমি আসছি বলে কল কেটে দিল মাহিন। আমার উত্তরের অপেক্ষাও করলো না। আমি এক দীর্ঘশ্বাস নিয়ে মায়ের কাছে গেলাম। মা আমাকে বলল, শোন না মেহের, আমি তোর জন্য দুধ আনিয়েছি, তুই খেয়ে নে। দুধ আনার কি দরকার ছিল মা? আর তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি নিজের খেয়াল রাখতে পারি। তবুও মেহের, তোর বাবা বেঁচে থাকলে তোকে আরও কত আদরে রাখতো। আমি তো সামান্য দুধও খাওয়াতে পারি না। কথাটা বলেই চোখের পানি মুছল মা। আমি আর কথা বাড়ালাম না, না হলে মার পুরনো দিনের কথা মনে পড়বে, এতে আবারও ভেঙে পড়বে। আমি চুপচাপ দুধের গ্লাসটা নিলাম। দুধের গন্ধ নাকে লাগতেই আমার গা গুলিয়ে বমি এলো। আমি ছুটে গেলাম ওয়াশরুমে। মা অবাক চোখে তাকালো। চোখে মুখে পানি দিয়ে বের হতে মা জিজ্ঞেস করলো, দুধ তো তোর অনেক পছন্দের খাবার, আজ এমন হলো কেন? জানি না মা, হয়তো সারাদিন না খাওয়াই এমনটা হয়েছে। তুই খাসনি সারাদিন? না মা, সময় পাইনি। এখন বাসায় গিয়ে খাবো। ও আচ্ছা যা, তবে আমি সুস্থ থাকলে তোর সাথে গিয়ে তোকে নিজে হাতে রান্না করে খাওয়াতাম। ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে আমার সাথে বাসায় যাবে মা। আমি আসছি, নিজের খেয়াল রেখো। মা থেকে বিদায় নিয়ে হসপিটালের বাইরে আসতে নাইমকে দেখতে পেলাম। নাইম আমাকে দেখে এগিয়ে এসে বলল, মেয়ে তুমি ঠিক আছো? হ্যাঁ। তোমার শরীর এখন কেমন আছে? মাইন ভাইয়া বলেছিল তুমি নাকি অসুস্থ, তাই কয়েকদিন কাজে আসতে পারবে না। না তেমন কিছু হয়নি, কালকে থেকে আমি কাজে জয়েন করব। ঠিক আছে বলেই আমার গালে হাত রাখলো নাইম। আমি হাতটা সরিয়ে দিয়ে চলে এলাম। বড্ড অসহায় লাগে মাঝে মাঝে নিজেকে। আমি হসপিটাল থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে এসে একটা দোকানের পাশে দাঁড়ালাম। তখনই মাহিনের গাড়ি এসে থামলো আমার সামনে। আমি এগিয়ে গেলাম গাড়ির দিকে। মাহিন গাড়ির গ্লাস নামিয়ে এক পলক আমাকে দেখলো, এরপর ইশারায় ভেতরে ডাকলো। আমি উঠলাম গাড়িতে। মাহিন আমার হাত থেকে ফোনটা নিয়ে রাস্তায় ছুঁড়ে মারলো। দাঁতে দাঁত চেপে বলল, ফোনটা আমি দিয়েছিলাম যেন প্রয়োজনে তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি। তুমি তো দেখি ফোন যেখানে সেখানে ফেলে রাখো। সাহস বেড়ে গেছে তোমার মেহের, সব কথাই সাহস বেড়ে গেছে বলবেন না মাহিন। আমি মার কাছে গিয়েছিলাম, নার্সের সাথে কথা বলেছিলাম, তাই ফোনটা কাছে ছিল না। এবার মাহিন আমার দিকে ভুজ ঝুঁকলো, দু হাতে আমার গাল চেপে বলল, সেটা আমার দেখার বিষয় না। তুমি আমার সন্তানের মা হতে চলেছো, তাই এখন তোমাকে আমার কথা শুনতে চলতে হবে। নিজের মন মানি বা দিয়ে দাও। আর হ্যাঁ, এখন থেকে আর হসপিটালে আসার দরকার নাই, আর না কাজে যাওয়ার। আমি মাহিনকে ধাক্কা দিয়ে সরালাম। বললাম, আমার জীবনের সব সিদ্ধান্ত আপনি নিতে পারেন না মাহিন। আমি আপনার সন্তানের মা কথাটা যখন বললেন, তখন একটু সন্তানের মাকে তার প্রাপ্য সম্মানটুকু দিন। আমার কথায় মাহিন তাচ্ছিল্যের সুরে হাসলো। আমি আর কিছু বললাম না। পার্কিংয়ে আসতেই আমি আগে গাড়ি থেকে নামলাম। তখনই মাহিনের কাছে ফোন এলো নিধি আপুর। আমি সেদিকে পাত্তা না দিয়ে বাসায় ঢুকলাম। মাথা ঘুরছে, কিছু খাওয়া দরকার। কিচেনে গিয়ে দেখি বাইরে থেকে খাবার এনে রাখা। আমি সেগুলো প্লেটে বেড়ে নিলাম। এরপর ডাইনিং টেবিলের ওপর প্লেটটা রেখে মাহিনকে ডাক দিতেই মাহিন বলল, আমি রুমে আছি, যা বলার এখানে এসে বলো। আমি এক গ্লাস পানি ঢাললাম, এরপর পানিটা খেয়ে চেয়ারে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম।
বেশ কিছুটা সময় পর আমি উঠে গেলাম মাহিনের রুমে। দেখলাম সোফায় বসে ল্যাপটপে কাজ করছে মাহিন। সামনের টেবিলে কয়েকটা ওয়াইনের বোতাম রাখা। আমাকে দেখে মাহিন বলল, আমাকে ওয়াইন বানিয়ে নাও। আপনি খাবার খাবেন না? মাহিন এবার আমার দিকে তাকালো। পা থেকে মাথা পর্যন্ত আমাকে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, খাইয়ে দাও। অবাক হয়নি কথাটা শুনে। বিগত 6 মাস ধরে আমাকে যে কোনো এক বেলা খাইয়ে দিতে হয় মাহিনকে। আমি মাহিনকে খাইয়ে দিয়ে নিজে খেলাম। এরপর রুমে যেতে মাহিন ডাকলো। আমি বিছানা গুছিয়ে আবারও মাহিনের রুমে গেলাম। মাহিন বলল, আজ থেকে তুমি এই রুমেই শুতে পারো মেহের, তার দরকার নেই। আমি ওই রুমেই ঠিক আছি। ঠিক নেই? যদি রাতে কোনো প্রবলেম হয় বা তুমি অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে? দেখ মেহের, বেবির বিষয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। এসো তুমি না বলেই আমি চলে এলাম। আর যাই হোক, মাহিনের সাথে আমি থাকবো না। রাত 3টা। মাহিনের চিল্লানোর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দ্রুত মাহিনের রুমে যাই। দেখি ওয়ানের বোতাম দুটো ভেঙে নিচে পড়ে আছে। পুরো ফ্লোর জুড়ে ফোনে কারোর সাথে রাগারাগি করছে মাহিন। এক পর্যায়ে ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে মাহিন বলল, বাস্টার্ড একটা। কাকে এভাবে বকাবকি করছে জানার জন্য আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার প্রশ্ন শুনে মাহিন তাকালো আমার দিকে। ছুটে এসে আমার চুলের মুঠি ধরে বলল, নাইমের সাথে এত মেলামেশা কিসের তোর? হ্যাঁ, আমি টাকা দিয়েছি বলে তুই আমার কাছে আসিস? এমন কথা নাইমের কাছে যায় কিভাবে? কেন বলেছিস ওকে এগুলো? মাহিন, ছাড়ুন আমাকে। সারার জন্য ধরিনি আমি। তুই নাইমকে আর কি বলেছিস আমাদের কথা? আমি কিছুই বলিনি। তাহলে ও কীভাবে জানলো এই কথাগুলো? সেটা আমি কিভাবে বলবো? মিথ্যাবাদী মেয়ে একটা। কি ভাবছো নিজেকে? এভাবে সবাইকে জানিয়ে দিবে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে? প্লিজ মাহিন, আমার জানানো হলে আমি 6 মাস আগেই জানাতাম। যখন জানাইনি এখন কেন জানাবো? আপনার কোথাও ভুল হচ্ছে। একদম না। নাইম আমাকে ফোন করে চার্জ করে আমি কেন তোমার জীবন নষ্ট করছি? ওকে আমাকে এসব কথা বলার। কথাটা বলেই মাহিন ছেড়ে দেয় আমাকে, ধাক্কা দিয়ে কাছের ওপর ফেলে দেয়। এরপর আমার সামনে ঝুঁকে বসে বলে, তুই আমার রক্ষিতা ছাড়া কিছু না। বাচ্চা হয়ে গেলে তোর রাস্তা আর আমার রাস্তা আলাদা। যদি ভেবে থাকিস সবাইকে সবটা জানিয়ে দিয়ে আমার গলায় জড়িয়ে পড়বি তাহলে তুই ভুল। তোর মতো মেয়েকে প্রতিদিন 1000টা কিনতে পারি আমি, তাই আমার সাথে কোনো চালাকি না। মাহিনের এই কথাগুলো আমার যন্ত্রণা 1000 গুণ বাড়িয়ে দিল। কাজ আমার পুরো হাত পায়ে পিঁধে গিয়েছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এর ওপর মাহিনের এমন কথা। আমি জানি না নাইম কেন এই মাঝরাতে এসব কথা মাহিনকে বলল, কিন্তু মাহিনের এই হিংস্রতা আমাকে একদিন শেষ করে ফেলবে এটা নিশ্চিত। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না, পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। মাহিন দেখলো আমি ওঠার চেষ্টা করছি। ও এগিয়ে এসে আমার সামনে বসলো। আমার অবস্থা দেখে গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মেহের? পেটে ব্যথা পেয়েছো? আমি অবাক হয়ে গেলাম মাহিনের কথাটা শুনে। কিছু বলার মতো ভাষা আমার নেই। পেটেও ভীষণ ব্যথা করছে। আমার মনে এক অজানা ভয় হতে লাগলো। আমার চোখের পানি দেখে মাহিন আমাকে কোলে তুলে নিল। দ্রুত আমাকে নিয়ে পাশের হসপিটালে গেল। আমি শুধু দেখছি মাহিনের ব্যবহারটা। কিছুক্ষণ আগের মাহিন আর এই মাহিনকে সম্পূর্ণ আলাদা লাগছে আমার। তবে মাহিনকে নিয়ে আমি বেশি কিছু ভাবতে পারলাম না। তীব্র যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেললাম। চোখ জোড়া বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি প্রার্থনা করেছি যেন আমার সন্তানের কিছু না হয়। ভোর 4টা। পিট করে চোখ মেলতেই দেখি ডক্টর নীলা আমার পাশে বসে আছেন। আমার পুরো শরীর যেন অবশ হয়ে আছে, কোনো যন্ত্রণা অনুভব হচ্ছে না আর।
আমার চোখ খুঁজছে মাহিনকে। ডক্টর নীলা হয়তো আমার কথা বুঝতে পারলেন, বললেন, মাহিন বাইরে বসে আছে, তুমি বলে ডেকে দেব। ডক্টর, আমার বেবি ঠিক আছে তো? হুম। আর একটু হলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত তোমার। সাবধানে চলাফেরা করবা। জি ডক্টর। ডক্টর নীলা আর কিছু বললেন না। স্যালাইনটা ঠিক করে দিয়ে নার্সের সাথে কথা বলতে বলতে কেবিনের বাইরে চলে গেলেন। আমি চোখ জোড়া বন্ধ করে শুয়ে রইলাম। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে চোখ খুলতেই দেখলাম মাহিন আমার পাশে বসা। আমি মাহিনকে দেখে আবারও চোখ বন্ধ করে নিলাম। মাহিন বলল, সরি মেহের, আমার তখন প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি আর এমনটা করব না। আজ আমার জন্য আমার বেবির ক্ষতি হয়ে যেত। সরি মেহের। আমি উত্তর করলাম না মাহিনের কথার। মাহিন আমার পাশে বসলো, বলল, মেহের, নিধি কল করেছিল, ও তোমার সাথে কথা বলতে চাই। ফোন করি? আমি ঘুমাতে চাই মাহিন। ও আচ্ছা থাক, পরে কথা বলিও, রেস্ট করো, বলেই মাহিন চলে গেল। এক দীর্ঘশ্বাস নিয়ে আমি চোখ বন্ধ করলাম। ভোর 6টায় ডক্টর নীলা আমার স্যালাইন চেঞ্জ করতে এলেন। আমি ওনাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কেন? নার্স কোথায়? কেন মেহের, আমি করলে কি কোনো সমস্যা? না তা নয়। আমি আর কিছু বললাম না। ডক্টর নীলা স্যালাইন খুলে দিয়ে আমাকে উঠে বসিয়ে দিলেন। বললেন, মেহের, তোমার শরীর অনেক দুর্বল, এর উপর তুমি অনেক টেনশন করো। এমন চললে কিন্তু বেবির ক্ষতি হবে। এমন অনেক কেসে দেখা গেছে মায়ের অতিরিক্ত টেনশন এবং দুর্বলতার জন্য মিসক্যারেজ পর্যন্ত হয়ে গেছে। মিসক্যারেজ করাটা শুনে আমি পড়লাম, প্লিজ ডক্টর, এমন কথা বলবেন না। তাহলে তুমি টেনশন কমাও। কিসের এত চিন্তা তোমার মেহের? মাহিনের মতো একজন পার্টনার তোমার পাশে আছে, তারপরও তুমি এতটা হতাশ, চিন্তাগ্রস্ত কেন? ডক্টর, মাহিন আমার পার্টনার না, এমনকি এই বেবিটাও আমার না, এটা মাহিন এবং নিধির বেবি। আমার কথাটা শুনে চমকালেন ডক্টর নীলা। বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছে তিনি জিজ্ঞেস করলেন, তুমি সাগো গেছি করছো? উত্তর আমি হাসলাম। তিনি আবারও বললেন, তোমার শরীর কন্ডিশন এই প্রসেস এর জন্য একদমই ফিট নয়। কোন ডক্টরের আন্ডারে আছো? ডক্টর হিনা আহমেদ। ও, আর কোনো প্রশ্ন করলেন না ডক্টর নীলা। আমাকে নিজের খেয়াল রাখতে বলে চলে গেলেন। সকাল 8টায় আমি মাহিনের সাথে অ্যাপার্টমেন্টে পৌঁছালাম। বাসায় ঢুকতেই মাহিন আমাকে আমার রুমে বসিয়ে বলল, তুমি রেস্ট করো, আমি আসছি, বলেই ও চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। মায়ের কথা মনে পড়ছে। ফোনটাও মাহিন ভেঙে ফেলেছে। সে এতক্ষণে আমাকে কয়েকবার ফোন করেছে, আর ফোনে না পেয়ে দুশ্চিন্তা করছে। চিন্তা করতে করতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো একদম দুপুর 2টায়। উঠে রুম থেকে বের হতেই দেখলাম পুরো বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখা। কে গুছালো? মাই তো কোনোদিন গুছাবে না, তাহলে কে? কথাটা ভাবতে ভাবতেই আমি কারোর হাসির শব্দ শুনে ড্রয়িং রুমের সামনে গেলাম। দেখলাম নিধি আপুর ভাই এবং বোন এসেছে। নিহা আপুই হয়তো বাসাটা গুছিয়েছে। আমাকে দেখে নিহা আপু বলল, এই মেহের, এদিকে এসো। আমি গেলাম। নিহা আপু আমাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা তোমার জন্য মেহের। জানো, আমি সেদিন এই ড্রেসটা দেখেই ভেবেছি তোমাকে ছাড়া এটা আর কাউকে মানাবে না। উজ্জ্বল শ্যামবর্ণের এক মায়াবী মেয়ে তুমি। তোমাকে এই হালকা নীল রংটা দারুণ লাগবে। যাও পরে এসো। না আপু, এখন না, আমার কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আহা মেয়ের, রাগ কাজ। আমি বাসাটা গুছিয়েছি আর মাহিন ভাইয়াকে বলেছি দুপুরের খাবারটা বাইরে থেকে নিয়ে আসতে। ভাইয়া এই আসলো বলে তুমি চলো আমার সাথে। নিহা আমাকে জোর করে রুমে এনে ড্রেসটা পরালো। তখনও আমার পায়ের ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করলো, তোমার পায়ে কি হয়েছে মেহের? পড়ে গিয়েছিলাম আপু। তুমিও না মেহের? দেখে শুনে চলবা তো। দাঁড়াও, আমি পেন কিলার দিচ্ছি।
নিয়া ওর ব্যাগ থেকে পেন কিলার বের করে আমাকে দিল। ও আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও মেহের, দেখবে একদম ব্যথা কমে যাবে। না আপু, আমি খাবো না এখন। আরে কেন? খাও জলদি, না হলে কিন্তু কাজ করতে পারবা না। আর মাহিন ভাইয়া যে রাগী, কাজ ঠিকঠাক মতো না করলে কিন্তু তোমাকে বকা দিবে। আর এখন বাসায় নিধি আপুও নেই যে তোমাকে বাঁচিয়ে দিবে, তাই ওষুধটা খেয়ে নাও। নিহা জোর করতে লাগলো আমাকে ওষুধ খাওয়ানোর জন্য, কিন্তু আমি যে ওষুধটা খেতে পারবো না, আমাকে এই ব্যথায় সহ্য করতে হবে। এই সময়ে কোনো ধরনের পেন কিলার খেতে পারবো না আমি। এটা কিভাবে বোঝাই নেহাকে? আমাকে চুপ থাকতে দেখে নেহা জোর করে আমাকে ওষুধটা খাওয়াতে নিলে মাহিন এসে পড়ে। নেহাকে এক ধমক দিয়ে সরিয়ে দিতে আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই। মাহিন নেহাকে উল্টাপাল্টা বুঝিয়ে দেয়, এরপর বলে, খাবার বারো নেহা, আজ সবাই একসাথে খাবো। আচ্ছা। নেহা চলে যায়। তখনই আমি ওয়াশরুম থেকে বের হই। মাহিন এসে আমাকে জিজ্ঞেস করে, ওষুধটা খাওনি তো? আমি মাথা নাড়িয়ে না করি। মাহিন এক স্বস্তির শ্বাস নিয়ে বলে, আমি ডক্টর নীলার সাথে কথা বলে এসেছি, উনি তোমাকে কিছু মেডিসিন দিয়েছে, এই নাও। মাহিন আমার হাতে ওষুধগুলো দিয়ে চলে গেল। আমি ওষুধগুলো বের করছি, ঠিক এমন সময় দেখি বিছানার ওপর মাহিনের ফোনটা বাজছে। আমি ফোনটা হাতে নিতেই দেখি নিধি কল করেছে। কলটা কেটে যাবে ভেবে আমি রিসিভ করি। নিধি একটু অবাক হয় আমাকে দেখে, জিজ্ঞেস করে, মাহিন কোথায় মেহের? মাহিন ফ্রেশ হতে গিয়েছে, নিয়া আর ফয়েজ ভাইয়া এসেছে। ওরা আবার কেন গেছে? আচ্ছা শোনো মেহের, মাহিনকে একটু বলে দিও আমাকে যেন যখন তখন ফোন করে ডিস্টার্ব না করে। আমি শুতে থাকি, ওর মতো সারাদিন সমাজসেবা করে বেড়াই না আমি। কথাগুলো বলেই ফোন রেখে দিল নিধি। আমি ফোনটা নিয়ে রুম থেকে বের হতেই ফয়েজ ভাইয়া বলল, মেহের কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনি? ফয়েজ ভাইয়া কিছু বলবেন তখনই মাহিন এসে উপস্থিত হয়। ওকে দেখে ফয়েজ ভাইয়া আর কিছু না বলে চলে যায়। সবাই একসাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দেয়। এরপর নিহা আর ফয়েজ ভাইয়া চলে যায়। ওরা চলে যেতে মাহিন আমাকে ওর রুমে ডাকে। আমি সব কাজ শেষ করে মাহিনের রুমে যাই। মাহিন আমাকে বিছানায় ওর মুখোমুখি বসতে বলে। আমি গিয়ে বসি। এরপর মাহিন আমাকে ঠান্ডা মাথায় বলে, নাইম সবটা জানে মেহের, আর আমি নাইমকে যতটুকু চিনি ও বাবা মাকে ঠিকই সবটা বলে দিবে। যা আমি চাই না, এর জন্য তোমাকে নাইমের সাথে কথা বলতে হবে। আমি কথা বলবো। হ্যাঁ মেহের, তুমি নাইমকে বলবে ও যেন এই সারোগেসির কথাটা কাউকে না বলে। আমি বললে নাইম কখনোই শুনবে না, তাই তোমাকে বলছি। আচ্ছা, কিন্তু আর কীভাবে যোগাযোগ করব? আমার ফোনটাও তো আপনি ভেঙে দিয়েছেন। আমার ফোন দিয়ে কল করো নাইমকে, ওর সাথে কথা বলে সবটা ক্লিয়ার করো। আমি নতুন সিম তুলেছি, তাই তুমি বলবে এটা তোমার নতুন নাম্বার। ওকে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ করলাম। মাহিন আমাকে ওর ফোনটা এগিয়ে দিল। আমি ফোন নিয়ে বেলকনিতে চলে গেলাম। নাইমের নাম্বারে ডায়াল করতেই ও রিসিভ করলো। আমার গলা শুনে জিজ্ঞেস করলো, এটা কার নাম্বার মেহের? আমারই নতুন নাম্বার। ও তো, এত রাতে হঠাৎ ফোন করলে যে? নাইম, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবে। তুমিও নিশ্চয়ই এটাই বলবে যে আমি যা জেনেছি তা যেন কাউকে না বলি। হ্যাঁ নাইম, দেখো এটা সম্পূর্ণ মাহিনের পার্সোনাল ব্যাপার, তাই তুমি শুধু শুধু এটা নিয়ে পরিবারের ঝামেলা সৃষ্টি করো না। তুমি আমাকে এই কথাটা কিভাবে বলতে পারো মেহের? মেয়ের এই পুরো ঘটনাটা তুমি নিজের ভিকটিম। আজ থেকে 6 মাস আগে মাহিন তোমাকে এনেছিল তোমাকে চাকরি দিবে, তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব নেবে বলে। কিন্তু ও কী করলো? এগুলোর বিনিময়ে তোমার সামনে শর্ত রাখলো তুমি যেন ওর বেবির সারোগেট মাদার হও। এতটা চিপ একটা মানুষ কিভাবে হয় মেহের? নাইমের কথার উত্তর আমার কাছে নেই। আমি বিশ্বাস করে ঠকেছি। আমার কাছে কোনো ক্ষমতাই নেই মাহিনের বিরুদ্ধে লড়ার। ক্যান্সারে বাবাকে বহুদিন আগে হারিয়েছি। মাও হার্টের পেশেন্ট। ওপেন হার্ট সার্জারি করতে হবে মায়ের। অনেক টাকার দরকার।
বাবার চিকিৎসার সময় নিজেদের বাড়ি ঘরসহ সমস্ত সম্পত্তি বিক্রি করে মা বাবার চিকিৎসা করেছিল। ফলাফল 1.5 বছরের লড়াইয়ে বাবা আমাদের ছেড়ে চলে যায়। এরপর মা ছোট চায়ের দোকানে কাজ করে আমাকে পড়াশোনা করাতে থাকে। রাতে একটা ছোট্ট টিনের ঘরে থাকতাম। এরই মাঝে মা একদিন স্ট্রোক করে। সবারই ধরাধরি করে মাকে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর জানায় মায়ের একের অধিক ব্লক রয়েছে, অবস্থা খুবই খারাপ, দ্রুত অপারেশন করাতে হবে। দিশেহারা হয়ে পড়ি, অনেকের পায়ে পড়ি, কেউই সাহায্য করেনি। কয়েকজন আশ্বাস দিয়েছিল সাহায্য করবে, কিন্তু বিনিময়ে আমাকে এক রাতের জন্য চেয়েছিল। যা শুনে মা বলেছিল মরে যাব, তাও মেয়ের ওপর কলঙ্ক লাগতে দিবে না। দিন যায়, মাস যায়, মায়ের অবস্থা আরও খারাপ হয়ে পড়তে শুরু করে। চিকিৎসার অভাবে নিজের মাকে মরে যেতে দেখতে পারবো না, তাই টাকা জোগাড় করার উদ্দেশ্যে ফুল বিক্রি করতে শুরু করি, যেন ওষুধটা অন্তত কিনে দিতে পারি মাকে। এমনই একদিন সিগনালে মাঝে ফুল বিক্রি করেছিলাম, তখনই মাহিন আমাকে দেখে। ও আমাকে ডেকে গাড়িতে বসিয়ে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। আমার সব কথা শুনে আমাকে সাহায্য করবে বলে কথা দেয়। আমি বোকা, তখনও জানতাম না এই সাহায্যের বিনিময়ে এত বড় কিছু হবে। মায়ের চিকিৎসা করানোটা আমার মাথায় তখন এমনভাবে চেপে বসেছিল যে অন্য কিছু ভাবার কথা মাথায় আসেনি। আমাকে এতক্ষণ চুপ করে থাকতে দেখে নাইম বলল, মেহের, আমি সবটাই জানি। মাহিন ভাইয়ার গাড়ির ড্রাইভার আমাকে বলেছে সবটা। তুমি আমাকে একবার বলো, তুমি আমার সাথে আসো। আমি মাহিন ভাইয়ার এগেনস্ট কেস করব। কেস কেস করলে কি আমার মা সুস্থ হয়ে যাবে? আর এই বাচ্চাটার বা দোষ কি? আমি তো সবটা জেনেই এই পথে হেঁটেছি। কথাটা ভেবেই আমি বললাম, মাহিনের নামে আমি কোনো কেস করতে চাই না নাইম। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। আমাকে তো তুমি একজন ভালো বন্ধু হিসেবে মনে করো, তাহলে আমার কথা চিন্তা করে চুপ থাকো। আমার বিষয়ে আর কোনো কথা তুমি বলো না, প্লিজ নাইম। শেষের কথাগুলো কান্না মিশ্রিত কণ্ঠে বললাম। নাইম কোনো প্রতিক্রিয়া করলো না। কিছুক্ষণ পর এক দীর্ঘশ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পেলাম। এরপরই কল কেটে গেল। আমিও চোখের পানি মুছে নিয়ে রুমে এলাম। রুমে আসতেই দেখি মাহিন একের পর এক চুমু দিয়ে চলেছে ওয়ানের গ্লাসে। ওর চোখও লাল হয়ে গেছে। মাহিনের সামনে ওর অন্য ফোনটা রাখা, তাতে ভিডিও কল চলছে। ভিডিও কলে নিধি আপু রয়েছে। মাহিন অকথ্যা ভাষায় কয়েকটা গালি নিধি আপুর উদ্দেশ্যে ছুড়ে বলল, আমি যা বলি তা মিথ্যা হয় না। তুই মা হতে চাইছিস বলে আমি সবাইকে লুকিয়ে মেহেরকে এনেছি। এরপরও তুই বলিস আমি নাকি তোকে ডিস্টার্ব করি, তোর কেয়ার করি না, মেন্টালি সিকের মতো আচরণ করি। আরে আমি তোকে ভালোবাসি বলে এত কিছু করেছি, তুই কি করেছিস আমার জন্য? মাহিনের কথা শুনে নিধি চটে গিয়ে বলল, এসব ননসেন্স কিভাবে বলতে পারো মাহিন? আর নিজের ভাষা সংযত করো। আমি মেহের নই, আমি নিজে ইনকাম করি, আর আমি নিজে একজন ফেমাস পারসন। তোমার এসব নোংরা কথা বরং তুমি গিয়ে অন্য কাউকে বলো। আর কি বললে তোমার আমাকে প্রয়োজন? তো তোমার প্রয়োজনের জন্য আমি আমার কেরিয়ার দিয়ে রেখে চলে আসব? এসব ফালতু কথা ভাবো কি করে তুমি? যত সব। নিধির কথায় মাহিনের রাগ বেড়ে গেল। চিৎকার করে বলল, যা লাগবে না তোকে, বলেই টেবিলে সব কিছু নিচে ফেলে দিল। আমি বুঝতে পারছি না কী করব। আমার মনে হয় এই সময় এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি চুপচাপ দরজার কাছে যেতেই দেখি দরজা লক। আমি হাইটে 5 ফুট 2, দরজার লক পর্যন্ত হাত আমার পৌঁছায় না। কি করব? আমার ভাবনার মাঝে মাহিনের দৃষ্টি পড়ে আমার দিকে। ওর চোখে মুখে হিংস্রতা। হঠাৎ এক অজানা ভয় আমার মন কো ডাকতে লাগলো। গল্প তোমার প্রাপ্তিতে আমার সমাপ্তি। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আবার দেব। ধন্যবাদ।